আসসালামু আলাইকুম সবাইকে। আমরা পিপিএস একাডেমি থেকে তোমাদের এইচএসসি 22-এর ফিজিক্স অ্যাসাইনমেন্ট সলভ দশমিকেরটা করবো ইনশাল্লাহ। তো দেখা যাক। আমার পরিচয় তো জানোই, জুবায়ের মাহমুদ, বিএসসি ইন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, বেশি কথা না বলে আমরা অ্যাসাইনমেন্টে চলে যাই। তো আমাদের প্রথম অ্যাসাইনমেন্টে বলছে, দেখো তুমি 0.4 মিটার পুরুত্বের 10টা আয়তাকার বস্তু একটির উপরে আরেকটি রেখে একটি স্তম্ভ তৈরি করো। এবং এখন ক নাম্বার কোশ্চেনে বলছে প্রতিটি আয়তাকার বস্তুর ভর 2.5 কেজি হলে এই স্তম্ভটি তৈরি করতে তুমি কি পরিমাণ যান্ত্রিক শক্তি ব্যয় করবে। আচ্ছা দেখো, আমাকে বলছে প্রতিটা আয়তাকার বস্তুর পুরুত্ব কত, 0.4 মিটার। আমরা যদি এখন একটা আয়তাকার বস্তু আঁকাই, দেখো এটা যদি একটা আয়তাকার বস্তু হয়, তো এই আয়তাকার বস্তুর পুরুত্ব হচ্ছে তোমার 0.4 মিটার। ঠিক আছে। আচ্ছা, এখন 10টা আয়তাকার বস্তু একটার পর আরেকটা সাজাবে। তো এই 10টার মানে এরকম তোমার 10টা আয়তাকার বস্তু হবে, আমি একটার পর একটা সাজাবো। সাজানোর ফলে যে আমার স্তম্ভটা তৈরি হবে, এই স্তম্ভটা তৈরি করতে আমার যে মানে যান্ত্রিক শক্তিটা ব্যয় হবে, সেই যান্ত্রিক শক্তিটা বের করতে বলছে। তো এই যান্ত্রিক শক্তিটাই মূলত তোমার কৃত কাজ। তো দেখো, আমি এখানে তোমাদের একটা সূত্রের মানে প্রতিবেদন দেখাইছি। তো তুমি যখন মানে প্রথম এই আয়তাকার বস্তুটা যখন ভূমির উপরে থাকে, তখন সেটা তো আমার সরানোও লাগে না বা উঠানোও লাগে না, কিছুই করা লাগে না, অর্থাৎ আমার স্মরণ হয় না। এর জন্য কিন্তু আমি যখন প্রথম আয়তাকার বস্তুতে আমি যখন মানে রাখবো, তখন কিন্তু আমার স্মরণ 0। তো আমার প্রথম আয়তাকার বস্তু সরাইতে কৃত কাজ হচ্ছে W1 = mg × 0। আচ্ছা দেখো, এটাই কিন্তু লিখছি। হ্যাঁ, আর দ্বিতীয় আয়তাকার বস্তু সরাইতে আমার কিন্তু দেখো, দ্বিতীয় আয়তাকার বস্তু তুমি যখন দ্বিতীয় আয়তাকার বস্তু নিবা, প্রথম আয়তাকার বস্তু সাপোজ এখানে ছিল, এটা হচ্ছে ভূমি। তো দ্বিতীয় আয়তাকার বস্তু যখন নিবা, তখন কিন্তু তোমার এই h পরিমাণ উচ্চতায় উঠাতে হয়েছে। হ্যাঁ, তাহলে কিন্তু দ্বিতীয় আয়তাকার বস্তুতে আমার উচ্চতা হবে শুধু h, আর তৃতীয় আয়তাকার বস্তুতে হবে টয়েস h। ঠিক আছে। এভাবে n সংখ্যক আয়তাকার বস্তু যদি তুমি একটার পর আরেকটা উঠাও, ঠিক আছে, তখন n সংখ্যক বস্তুর ক্ষেত্রে কী হবে, mg × n-1 × h, কারণ একটার থেকে সবসময় কম। তাহলে আমি দেখো এখানে লিখছি mg × 0 প্লাস h প্লাস টয়েস h প্লাস n-1 × h। হ্যাঁ, এখন এখান থেকে যদি তুমি h কমন নাও, mgh × 1 + 2 প্লাস প্লাস n-1, এটা একটা ধারা হয়ে গেছে। তো এই ধারা থেকে তুমি এখন এইটা লিখতে পারো n × n-1 / 2। এটা তোমরা ম্যাথের দ্বিপদী বিস্তৃতিতে পাবা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি, যে এই ম্যাথটা করতে আমার সূত্র হচ্ছে এইটা, এই W = মানে একটার পর একটা বস্তু উঠাতে আমার কৃত কাজ হবে W = mgh × n-1 / 2। তো এখানে তুমি n এর মান 10 বসাবা, WT তুমি m এর মান কত পাইছো, m এর মান হচ্ছে 2.5। আর g এর মান দেখো, g এর মান এখানে 9.78 বসাতে হবে, 9.78। আচ্ছা, h কত, h হচ্ছে এই পুরুত্বটাই হচ্ছে h 0.4, আর n কত, n হচ্ছে 10। তো এটা তুমি এখন বসাবা, বসানোর পরে তুমি ক্যালকুলেশন করবা, তোমার ম্যাথ শেষ। ঠিক আছে। আমি একদম ক্যালকুলেশন করে দেবো না, আমি তোমাকে জাস্ট প্রসেসটা দেখাই দেবো, তোমরা নিজ থেকে ম্যাথটা করবা। আচ্ছা, এখন আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে তোমাকে বলছে, এবার তুমি স্তম্ভটির শীর্ষবিন্দু থেকে ভূমি বরাবর একটি আনত তল স্থাপন করো, এবং আনত তলের দৈর্ঘ্য বলছে কত, 5 মিটার। ওকে। আচ্ছা, একটা স্তম্ভ হয়েছে, আমরা জানি সেই স্তম্ভটা হচ্ছে এটা। মানে এখানে একটার পর একটা মানে আয়তাকার বস্তু রেখে আমরা স্তম্ভ তৈরি করছি। এখন একটা আনত তল স্থাপন করতে বলছে, এই আনত তল স্থাপন করলাম। এই আনত তলের দৈর্ঘ্য দিচ্ছে কত, এই আনত তলের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এখন এই আনত তলের উপর থেকে এখন 2.5 কেজি ভরের একটি গোলককে তুমি আনত তল বেয়ে শীর্ষবিন্দুতে উঠাও। ওকে। এটা যদি তোমার আনত তল হয়, এইখানে হচ্ছে একটা গোলক যা ভর হচ্ছে 2.5 কেজি। এই 2.5 কেজি গোলককে আমি হচ্ছে আনত তল বেয়ে শীর্ষতে উঠাবো। এখন তলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ দিয়ে দিছে তোমার 0. আর অভিকর্ষ ত্বরণ দেখো, আমি অভিকর্ষ ত্বরণ এই যে ওখানে বললাম 9.78, অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.78। এক্ষেত্রে তোমার কতটুকু কাজ করতে হবে, অর্থাৎ এই গোলকটাকে আমি আনত তল বেয়ে শীর্ষে উঠাবো, শীর্ষে উঠানোর ফলে আমার কি কাজ হবে। আচ্ছা, তো আমি এই স্তম্ভ যে হয়েছে, স্তম্ভের উচ্চতা আমি জানি। হ্যাঁ, আমি জানি, দেওয়া না থাকলেও আমি জানি। কারণ কি, একটা স্তম্ভের পুরুত্ব তোমার 0.4, তাহলে 10টা তাহলে 10টা মিলেই তো আমি স্তম্ভটা তৈরি করছি। তাহলে সেটার উচ্চতা কত হবে, 10 × 0.4 = 4 মিটার। অর্থাৎ এতটুকুর উচ্চতা আমার হচ্ছে 4 মিটার। আর আনত তলের উচ্চতা পাইছি কত, 5 মিটার। তাহলে আমি থিটাটা বের করতেই পারি।
তাহলে থিটাটা কত হবে সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, এটা লম্ব, থিটার বিপরীতটাই হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 4/5। তো এখান থেকে তুমি থিটা পাইছো, থিটা হচ্ছে সাইন ইনভার্স 4/5। আচ্ছা এখন এই যে এটা হচ্ছে এমজি একটা মানে বস্তু, সেটা যদি আমি এখন এই এমজিটাকে ভাগ করে দেব, এই বরাবর যদি এমজি কাজ করে তাহলে আর আমি উপাংশে ভাগ করছি, ঠিক আছে। তো এটা হচ্ছে তাহলে থিটা হবে, কালারটা চেঞ্জ করি, এটাও থিটা হলে এই বরাবর কাজ করবে হচ্ছে এমজি কস থিটা, আর এই বরাবর কাজ করবে হচ্ছে এমজি সাইন থিটা। আচ্ছা এর প্রতিক্রিয়া বল কি, এই প্রতিক্রিয়া বল হচ্ছে আর। আচ্ছা আমি যখন এই বস্তু মানে এই গোলকটাকে উপরের দিকে উঠাবো আর গতির বিপরীতে কি একটা ঘর্ষণ বল কাজ করছে, ঠিক আছে। তো এই বরাবরই হচ্ছে ওর ঘর্ষণ বল, তো ঘর্ষণ বলটা আমি দেখাচ্ছি, দেখো ঘর্ষণ বলটা দেখাচ্ছি। তো এই বরাবর আমি তো এই বরাবর একটা বলে উঠতেছে উপরের দিকে, তো শীর্ষে উঠবে, তো এটা যদি এফ নিট বল হয়, তো আর বিপরীতে এমজি সাইন থিটা আছে প্লাস হচ্ছে একটা ঘর্ষণ বল আছে, সেই ঘর্ষণ বলটা হচ্ছে তোমার এফ কে, ঠিক আছে। তো এফ কে, আচ্ছা তাহলে এফ নিট সমান আমি লিখতে পারি এমজি সাইন থিটা প্লাস এফ। আচ্ছা এফ কে সমান আমি আবার কি জানি, তোমরা সবাই এটা পড়েই আসছো, এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। আরটা কি, আরটা হচ্ছে প্রতিক্রিয়া বল যেটা আমরা বের করেছি অলরেডি, আর ইকুয়াল টু এমজি কস থিটা, আর ইকুয়াল টু কি এমজি কস। তাহলে তুমি এখন আর এর মান পেয়ে গেছো, মিউকের মান দেওয়া আছে, মিউ ইকুয়াল টু 0.2, তো তুমি এখানে এফ নেট পেয়ে যাবা। তাহলে তুমি এফ নেটটা পেয়ে গেলা। তো এফ নেট পেয়ে গেলে এখন আমি কৃত কাজ কীভাবে বের করতে পারি, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ নেট ইন্টু এস। আচ্ছা এসটা কি, এসটা হচ্ছে আয়ততলের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তাহলে আমি এফ নেটের মান বসাবো, এফ নেট ক্যালকুলেশন করে যা আসবে সাথে আমি 5 গুণ দেব, যেটা বের হবে সেটাই হচ্ছে অ্যান্সার, সেটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই গোলকটিকে তুমি এই আয়ততলের নিচ থেকে মানে ভূমি থেকে শীর্ষে উঠাতে কৃত কাজটা তুমি পেয়ে যাবা। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা এখন আমরা পরের ম্যাথটাতে যাই। আচ্ছা পরের ম্যাথটাতে বলছে দেখো, এবার তুমি 2.5 কেজি ভরের গোলকটিকে, ঠিক আছে, 2.5 কেজি ভরের গোলকটিকে তুমি প্রথম স্তম্ভের শীর্ষবিন্দু থেকে খাড়া নিচের দিকে ফেলে দাও। এবার গোলকটিকে আবার শীর্ষবিন্দুতে নিয়ে আনত তল বরাবর ছেড়ে দাও। উভয় ক্ষেত্রে কাজের পরিমাণ কি একই হবে? উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি দাও। অর্থাৎ প্রশ্নটা কি বললো, এটা যদি তুমি তোমার যে কোনো প্রশ্ন বললে তুমি আগে ফিগার ড্র করার চেষ্টা করবা। তুমি যদি ফিগার ড্র করতে পারো তাহলে দেখবা তুমি যে কোনো সমস্যার অর্ধেক সলভ করে ফেলছো। হ্যাঁ, তো আমি এখন কিছুই কিন্তু করি নাই, আমি জাস্ট ফিগার ড্র করছি। দেখো বলছে যে আনত তল, এই আনত তলের উচ্চতা আমরা জানি 4 মিটার, আর এই আনত তলের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। ঠিক আছে, থিটার মানও জানি আমরা, থিটার মান কত জানি, সাইন থিটা ইকুয়াল টু 4/5। ওকে, আমরা এটা জানি। এখন বলছি কি, তো এই আনত তল বরাবর আমি উপরে তুলে গোলকটিকে আমি সাপোজ যেটা হচ্ছে আমার গোলক, সেই কাঙ্ক্ষিত গোলকটিকে তোলার পরে আমি একবার নিচের দিকে ফেলে দেবো, অর্থাৎ এই আনত তল বরাবর এই বরাবর ছেড়ে দেব, আর একবার এদিকে ছাড়তে হবে। ঠিক আছে, তো দুই ক্ষেত্রে তোমার কাজের পরিমাণ চাইছে এবং কাজের পরিমাণ একই হবে কিনা গাণিতিক ব্যাখ্যা চাইছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি যদি এই সোজা নিচ বরাবর ছেড়ে দিই, এই ক্ষেত্রে আমি ধরি কাজের পরিমাণ W1, আর আনত তল বরাবর আমি ধরি কি W2। তো এখন তুমি কিভাবে এটা করতে পারবা W1 এবং W2টা, তুমি সেটা একটু চিন্তা করো। দেখো W1 কি, আমি এখান থেকে পতনজনিত শক্তির মাধ্যমে আমি কি W1টা পেতে পারি, অর্থাৎ আমি একদম শীর্ষ থেকে এই ভূমি বরাবর ছেড়ে দিছি। ঠিক আছে, তাহলে W1 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, W1 ইকুয়াল টু পতনজনিত শক্তি। এই পতনজনিত শক্তিটা আবার কিসের সমান, এই পতনজনিত শক্তিটা আবার দেখো, আমি যদি এখান থেকে এখানে আসে, তো এখান থেকে আবার এখানে আসবে, তো ওইখানে যখন আসে ওর ভিতরে কি একটা বিভব শক্তি জমা আছে, সেই পতনজনিত শক্তিটা কিন্তু আর বিভব শক্তির সমান। তাহলে আমি W1 লিখতে পারি পতনজনিত শক্তি সমান বিভব শক্তি। আচ্ছা, বিভব শক্তির সূত্র আমরা সবাই জানি, W ইকুয়াল টু mgh। ঠিক আছে, তুমি m এর মান জানো কত 2.5, আর g এর মান 9.78 এবং h এর মান 4 বসাবা, তোমার একটা কাজ বের হয়ে যাবে। 2.5 ইন্টু 9.78
ইন্টু 4, যেটা পাবা ক্যালকুলেশন করে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা W2টা বের করব। হ্যাঁ, W2টা আমি কিভাবে বের করতে পারি? আচ্ছা দেখো, ও যখন আনত তল বরাবর গড়িয়ে গড়িয়ে পড়বে, কিসের জন্য গড়িয়ে পড়বে? একটা অভিকর্ষ বলের জন্য গড়িয়ে পড়বে। হ্যাঁ, অভিকর্ষ বলের জন্য গড়িয়ে পড়বে। তাহলে কি W2তে আমরা কি পাবো? অভিকর্ষজনিত বল কর্তৃক কৃত কাজ পাবো। আরেকটা কাজ পাবো, সেটা কি চিন্তা করছো কখনো তুমি? আরেকটা কাজ কি পাবো ভাইয়া? আরেকটা কাজ দেখো, ও যখন এই যে একটা এই গোলকটা ও গড়িয়ে গড়িয়ে পড়তেছে, এটা হচ্ছে ওর গতির দিক। হ্যাঁ, তো গতির দিক যখন গড়িয়ে পড়ছে, দেখো গতির বিপরীতে কিন্তু আর একটা কাজ করছে, সেটা হচ্ছে কি ঘর্ষণ বলজনিত কৃত কাজ। হ্যাঁ, তাহলে আমরা W2 আনত তল বরাবর মানে পড়ার ক্ষেত্রে আমরা দুইটা কাজ পাবো। W2 ইকুয়াল টু এক, আমরা লিখতে পারি অভিকর্ষজ বল কর্তৃক কৃত কাজ প্লাস ঘর্ষণ বল কর্তৃক কৃত কাজ। অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজ প্লাস ঘর্ষণ বল কর্তৃক কৃত কাজ। হ্যাঁ, আচ্ছা অভিকর্ষণ বল কর্তৃক কৃত কাজ কি? এই যে থিটা কোণ, তাহলে থিটা কোণে ওর অভিকর্ষ বলজনিত কৃত কাজ কি হবে? এই দিক বরাবর কি কাজ করছে? ওর এদিক বরাবর কাজ করছে সাইন থিটা। হ্যাঁ, আর ঘর্ষণ বল কি? ঘর্ষণ বল গতির বিপরীতে। ঘর্ষণ বল কি কোন দিকে? গতির বিপরীতে। তো গতির বিপরীতে কাজটা কি? এফ কে ইকুয়াল টু কি? F ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। তো তুমি যা করবা, অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজে তুমি লিখবা mg সাইন থিটা ইন্টু এস। আচ্ছা, ঘর্ষণ বল কি? গতির বিপরীতে অর্থাৎ নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখবো ইন্টু এস। আচ্ছা, এফ কে সমান মিউ কে ইন্টু আর। আর ইকুয়াল টু কি? আর ইকুয়াল টু mg কস থিটা। ঠিক আছে, আর মিউকে সমান আমি জানি, মিউকে আমার উপাশে দেওয়াই ছিল 0.2 মেবি। তো ওখানে বসানোর পর যেটা আসবে সেইটাই তোমার হচ্ছে এই অভিকর্ষ এই W2। দেন W1 এবং W2 বের করবা। আমি এখানে ক্যালকুলেশন করে দেবো না, আমি আবারও বলছি, তুমি W1 এবং W2 বের করার পর দেখবা দুটা সেম হবে না। তো তুমি লিখবা যে উভয় ক্ষেত্রে কাজের পরিমাণ সেম না। ঠিক আছে, এখন আমরা গ নাম্বার ম্যাথটাতে যাই। সরি, এটা তো গ করলাম, ঘ নাম্বার ম্যাথটাতে যাই। দেখো, ঘ নাম্বার বলছে বস্তুটি আনত তল বেয়ে পতনের ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হবে কি না, তোমার উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি দাও। আচ্ছা আমরা কি বুঝাইলো? তো এটা সেই আমার ফিগার ড্র করলাম, এটা আমি জানি 4 মিটার। ঠিক আছে, এটা 5 মিটার। আমি এই দুইটা পয়েন্ট চিন্তা করি। তো আমি এই পয়েন্টটা ধরলাম এ পয়েন্ট, আর এই পয়েন্টটা ধরলাম বি পয়েন্ট। ঠিক আছে, তো শক্তির নিত্যতা সূত্র আমি দেখব এ পয়েন্টের টোটাল শক্তি এবং বি পয়েন্টের টোটাল শক্তি সেম কিনা। যদি এ পয়েন্টের টোটাল শক্তি এবং বি পয়েন্টের টোটাল শক্তি সেম হয়, তাহলে কিন্তু আমার এই শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। হ্যাঁ, তো আমি এখন বি পয়েন্টে আগে দেখি নির্ণয় করি। বি পয়েন্টে কি আছে ভাইয়া? বি পয়েন্টে কি গতিশক্তি আছে? না, বি পয়েন্টে গতিশক্তি নাই। কারণ কি, যখন তুমি এই বলটাকে তুমি এখন তুলছো, তখন কিন্তু আর গতিশক্তি নাই। তাহলে বি পয়েন্টের টোটাল শক্তি আমি লিখতে পারি টোটাল বি পয়েন্টে। আচ্ছা দেখো, ঘ নাম্বারে কি বলছে ভাই? ঘ নাম্বারে বলছে তোমার বস্তুটির আনত তল বেয়ে পতনের ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হবে কিনা, উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, আমি আবার ফিগারটা ড্র করি। দেখো, এটা তোমার এটার উচ্চতা জানি আমি 4 মিটার, এটা জানি 5 মিটার। ঠিক আছে, তো আমি এখন দুইটা পয়েন্ট চিন্তা করি। এই পয়েন্টটা আমি চিন্তা করি এ পয়েন্ট, এই পয়েন্টটা চিন্তা করি আমি কি বি পয়েন্ট, অর্থাৎ শীর্ষে আমি বি পয়েন্ট এবং ভূমিতে আমি এ পয়েন্ট চিন্তা করছি। এখন আমি দেখবো এ পয়েন্টের টোটাল শক্তি এবং বি পয়েন্টের টোটাল শক্তি সেম কিনা। যদি এ পয়েন্টের টোটাল শক্তি এবং বি পয়েন্টের টোটাল শক্তি সেম হয়, তাহলে শক্তির সূত্রটি প্রযোজ্য হবে। আর যদি সেম না হয়, তাহলে শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হবে না। তাহলে এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে এ পয়েন্টের টোটাল শক্তি বের করা এবং বি পয়েন্টের টোটাল শক্তি বের করা। তাহলে আমি প্রথমে বি পয়েন্টের টোটাল শক্তিটা বের করি। হ্যাঁ, তো বি পয়েন্টের টোটাল শক্তিটা আমি দেখো, বি পয়েন্টে যখন ও একটা শীর্ষে আছে, তখন কিন্তু ওর ভিতর মানে দুইটা শক্তি থাকতে পারে, গতি শক্তি থাকতে পারে, বিভব শক্তি থাকতে পারে। তো বি পয়েন্টে কি শক্তি আছে? বি পয়েন্টে শুধু বিভব শক্তি আছে, কারণ কি ওখানে কোনো গতি নাই। তাহলে বি পয়েন্টের মানে অ্যাট বি পয়েন্ট মানে বি পয়েন্টে আর কি বুঝাচ্ছি। তো বি পয়েন্টের টোটাল এনার্জি তোমার গতিশক্তি প্লাস বিভব শক্তি।
আচ্ছা, তো বিভব শক্তি, গতিশক্তি তো 0, তাহলে আমি গতিশক্তি কি লিখবো 0 প্লাস বিভব শক্তি কি, বিভব শক্তি হচ্ছে mgh। এম এর মান বসাবা 2.5 কেজি, আর জি এর মান বসাবা হচ্ছে 9.78, আর এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 4। তাহলে তুমি বি পয়েন্টে টোটাল শক্তি পেয়ে যাবে, ঠিক আছে। এখন আমার মেইন উদ্দেশ্য কি, এখন আর মেইন উদ্দেশ্য হচ্ছে এ পয়েন্টে টোটাল শক্তিটা বের করা। হ্যাঁ, এখন এখানে তো একটা গোলক আছে, গোলকটাকে কিন্তু আমরা এই বি পয়েন্টে নিয়ে গেছি। হ্যাঁ, তো গোলকটাকে এখন বি পয়েন্ট থেকে ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার ফলে ও আস্তে আস্তে আসবে, ওইখানে আসবে, দেন ও এখানে আসবে। হ্যাঁ, এই গোলকটা আসছে, তো গোলকটা আসার পরে আমি এখন এই এ পয়েন্টে শক্তি পাবো। হ্যাঁ, এ পয়েন্টে তাহলে কি শক্তি পাবো, অ্যাট এ টোটাল এনার্জি ইপি প্লাস ইকে। ইপি দ্বারা বুঝেছি পটেনশিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তি, এবং ইকে দ্বারা বুঝেছি কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি। হ্যাঁ, তো এ পয়েন্ট যে ভূমি বরাবর, তো এখানে কিন্তু আর বিভব শক্তি নাই, কারণ কেউ কোনো উচ্চতাতে নাই ভূমি থেকে, তাহলে আর এখানে হচ্ছে আর বিভব শক্তি হচ্ছে 0। আচ্ছা, গতিশক্তিটা এখন আমি কিভাবে বের করতে পারি, দেখো ও যখন এ বরাবর গড়িয়ে গড়িয়ে আসতেছে তখন তো একটা গতি কাজ করছে। হ্যাঁ, তো এই গতিটাকে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, হাফ এম ভি স্কোয়ারে কি ম্যাথ শেষ, মানে তোমার মানে অঙ্ক শেষ হয়ে গেল? আসলে কিন্তু না। দেখো, তুমি যখন হাফ এম ভি স্কোয়ারেও আসতেছে, আর গতির বিপরীতে কিন্তু আরেকটা বল কাজ করছে, সেটা কি বল, ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলের জন্য তো কি আর কাজ হবে, ঘর্ষণ বলের জন্য কাজ হবে না, তো ঘর্ষণ বলের জন্য কাজ হবে। ঘর্ষণ বলের জন্য তাহলে এটা মাইনাস করতে হবে, মাইনাস কি করব, এফ কে ইন্টু এস। ওকে, আচ্ছা, তুমি এখানে ভি স্কোয়ারের জায়গায় তুমি লিখতে পারো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো দেখো, তুমি ভি স্কোয়ারের জায়গায় তাহলে তুমি ডাইরেক্ট 2gh লিখতে পারো। তো আমি যদি 2gh বসাই, হাফ এম ইন্টু 2 টয়েস gh, তাহলে আমার 2 কাটা যায়, তাহলে থাকে কি mgh। আচ্ছা, এখন কি করতে হবে, মাইনাস আমাকে কি করতে হবে, এফ কে এস করতে হবে। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে তোমার ঘর্ষণ বলের জন্য কৃত কাজ। তো ঘর্ষণ বলের জন্য কৃত কাজটা আমি এখন বিয়োগ করব। এফ কে সমান তুমি আবার লিখবা এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, আর ইকুয়াল টু তুমি জানো এমজি কস থিটা। তো বিষয়গুলো বসাবা, বসানোর পরে এফ কে এই এস ইকুয়াল টু 5 বসাবা, দেন তোমার যা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। দেখবা উভয় ক্ষেত্রে এই বিন্দুতে এবং বি বিন্দুতে শক্তি সেম আসবে না। এটা কিভাবে বুঝলাম, দেখো এখানে কিন্তু mgh বি পয়েন্টে, এখানে কিন্তু যদি এই ঘর্ষণ বলটা না থাকতো তাহলে কিন্তু আমার mgh হইতো, ঠিক আছে। এখন ঘর্ষণ বল যেহেতু আছে, এর জন্য কিন্তু আমার এই বিন্দুতে এবং বি বিন্দুতে টোটাল এনার্জি সেম হবে না, আর টোটাল এনার্জি সেম না হওয়ার জন্য উভয় ক্ষেত্রে তোমার এই শক্তি নিত্যতা সূত্রটি প্রযোজ্য হবে না। আচ্ছা, এখন আমরা উম নাম্বার প্রশ্নটাতে যাই। উম নাম্বার প্রশ্নটাতে কি বলছে এটা একটু দেখি। দেখো, উম নাম্বার এই প্রশ্নটা বোঝার অনেক কনসেপচুয়াল প্রশ্ন। এবার তুমি ধারাবাহিকভাবে একটি করে আয়তাকার বস্তু সরিয়ে নাও এবং প্রতি ক্ষেত্রে ওই একই আনত তল ব্যবহার করে গোলকটিকে ছেড়ে দাও। এবার তুমি বিভিন্ন ক্ষেত্রে গড়িয়ে চলা গোলকটির দ্রুতির কি পরিবর্তন দেখতে পেলে, গোলকটির বেগের এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর। অর্থাৎ প্রশ্নে বলে দিছে যে দেখো দ্রুতির পরিবর্তন হবে, এবং এই দ্রুতির যে পরিবর্তন, এই বেগের যে পরিবর্তন, এটার কারণও তোমার কাছে চাইছে। আচ্ছা, এখন এটা আমি কিভাবে করতে পারি, দেখো আমার উভয় ক্ষেত্রে কিন্তু আনত তল সেম থাকবে। উভয় ক্ষেত্রে কি থাকবে, এই আনত তলটা সেম থাকবে, অর্থাৎ 5 মিটারই থাকবে। তাহলে এটাও 5 মিটার। আচ্ছা, আমি একটাকে ছড়াই দিছি, একটা আয়তাকার বস্তু ছড়াই দিছি। তো একটাকে ছড়াই দিলে আমার 10টা আয়তাকার বস্তু থেকে একটা ছড়াই দিলে তাহলে 9 ইন্টু 0.4, কারণ একটা আয়তাকার বস্তু পুরো তো 0.4 ইকুয়াল টু আসে হচ্ছে 3.6। তাহলে আমি এই উচ্চতাটা পাইছি 3.6, ঠিক আছে। তাহলে আমি আবার থিটাটা বের করব, এখানে থিটা, তাহলে থিটা আসবে সাইন থিটা ইকুয়াল টু 3.6/5। তো আমি থিটার মানটা পাইলাম এখান থেকে। থিটার মানটা পাওয়ার পরে কী করব, আমি এফ নিটটা বের করব, ঠিক আছে। এফ নিটটা বের করব। তো আমি এফ নিটটা কীভাবে বের করতে পারি, দেখো এই যে তোমার সেই আমার গোলকটা, তো আর এমজি গোলকটাকে আমি এখন মানে এমজিটাকে ভাগ করে দেব। এটা যদি থিটা হয়, এটাও থিটা। এবার আবার কাজ করবে হচ্ছে এটা থিটা 1 ধরি আর কি, হ্যাঁ,
কারণ আগের ক্ষেত্রে তো আমরা থিটা ধরছি, তো থিটা 1, তাহলে mg cos থিটা 1 এই বরাবর পাবো হচ্ছে mg sin থিটা 1, এই বরাবর পাবো হচ্ছে r। ওকে, এই তো এই বরাবর গতির বিপরীতে কাজ করবে কি fk। তাহলে f net ইকুয়াল টু ma1। আচ্ছা, ma1 সমান তুমি এবার কি লিখতে পারবা দেখো, বা ma1 ইকুয়াল টু mg sin থিটা 1 মাইনাস কি করতে হবে, গতির বিপরীতে যে একটা কাজ হচ্ছে, ঠিক আছে, সেই কাজটাকে আমার বিয়োগ করতে হবে। হ্যাঁ, সেই কাজটা কি মিউ ইন্টু আর। ওকে, আর ইকুয়াল টু কি mg cos থিটা 1। দেখো mg sin থিটা 1 মাইনাস মিউ ইন্টু mg cos থিটা 1 equal to ma1। আচ্ছা দেখো, উভয় পক্ষ থেকে কিন্তু আমি m মাইনাস করতে পারি। m মাইনাস করলে কি আসে এখানে, a1 ইকুয়াল টু জিটাও কমন নিতে পারি, তাহলে sin থিটা 1 মাইনাস মিউ ইন্টু cos থিটা 1। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি a1 পাইলা। এখন a1 দিয়ে আমি v1 বের করব, v1 স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a1s। ঠিক আছে, তো আমি v1 কীভাবে পারি, v1 ইকুয়াল টু, সুতরাং v1 ইকুয়াল টু রুট ওভার ইউ তো 0, কারণ কি ও এখান থেকে আমি ছেড়ে দিছি, ইউ মানে আদি বেগ 0, তাহলে টয়েস a1 ইন্টু এস। প্রতি ক্ষেত্রে আমার এস কিন্তু 5 মিটার হবে। হ্যাঁ, কারণ কি প্রতি ক্ষেত্রে দেখো এখানে বলে দিছে যে প্রতি ক্ষেত্রে একই আনত তল ব্যবহার করে গোলকটি ছেড়ে দাও। আচ্ছা, তাহলে আমি এই 9টা নিয়ে আমি একটা সরাইছি, একটা সরাই আমি একটা পাবো, v1টা পাবো, সেটা তুমি বের করবা। তো একইভাবে তুমি আবার কি করবা, একইভাবে তুমি আবার থিটা 2 বের করবা। থিটা 2 কেন, কারণ এইখানে হবে 8 ইন্টু 0.4। ঠিক আছে, 4 × 32, তো 32 থেকে 3.2 আসবে তোমার, অর্থাৎ এই উচ্চতা আসবে 3.2 আর এটা আসবে 5 মিটার। তো থিটা 2 পাবা হচ্ছে সাইন ইনভার্স 3.2/5। ঠিক আছে, তো আবার ওভাবে তুমি হচ্ছে এফ নেট বের করবা, এফ নেট থেকে তুমি আবার a2 বের করবা, a2 থেকে তুমি আবার v2 বের করবা। ঠিক আছে, এবারে তুমি আরো দুইটা দেখাও, v3 দেখাও, v4 দেখাও, v3 দেখাও, v4 দেখাও। ঠিক আছে, তুমি এই দিকগুলো দেখানোর পরে তুমি দেখবা v1 গ্রেটার দেন v2 গ্রেটার দেন v3 গ্রেটার দেন v4 আসবে। এই জিনিসটা কেন আসলো এটা তোমাকে ব্যাখ্যা দিতে হবে। দেখো, গোলকটির বেগের এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। এখন তুমি কিভাবে ব্যাখ্যা দিতে পারবা, দেখো আমি তার জন্য আরেকটা তোমাকে ব্যাখ্যা বুঝাই দিচ্ছি। এই তো আমার মানে আয়তাকার মানে বস্তু, তাই তো, এইভাবে মনে করো 10টা আছে, এইভাবে কয়টা আছে, 10টা আছে। ঠিক আছে, তো একটা করে সরাই দিলে আমার বেগের পরিমাণ কমে যাচ্ছে। কেন কমছে, আচ্ছা আমরা কি গ্যালিলিওর সূত্রটা জানি? হ্যাঁ, গ্যালিলিওর সূত্রটা কি জানি কি না? গ্যালিলিওর সূত্রটা দেখো, এই সমানুপাতিক টি স্কয়ার একটা সূত্র আছে। এই সূত্রটা কি সূত্র? এই সূত্রটা হচ্ছে দ্বিতীয় সূত্র, অর্থাৎ নির্দিষ্ট উচ্চতা থেকে নির্দিষ্ট সময়ে পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করবে তা তার সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আবার তুমি আরেকটা কি জানো, ভি সমানুপাতিক টি, অর্থাৎ নির্দিষ্ট উচ্চতা থেকে নির্দিষ্ট সময়ে পরন্ত বস্তু যে মানে পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ তা ওই সময়ের সমানুপাতিক। তো তুমি এই দুইটা তুলনা করে তুমি কি লিখতে পারো, এই দুইটা তুলনা করে তুমি লিখতে পারো এই সমানুপাতিক ভি স্কয়ার। অর্থাৎ উচ্চতা যত বাড়বে তোমার বেগের পরিমাণও বাড়বে, উচ্চতা কমলে বেগের পরিমাণও কমবে। তাহলে এই দ্রুতির পরিবর্তনের কারণ কি? এই গোলকটির বেগের পরিবর্তনের কারণ বা দ্রুতির পরিবর্তনের কারণ হচ্ছে এই যে গ্যালিলিওর সূত্র। এইটা ব্যাখ্যা দিয়ে দিবা, তোমার সলিউশন শেষ। আমি তোমাকে ফুল সলিউশন একদম মানে এই যে 4 × 5
ইকুয়াল টু যে 20 হয়, এই জিনিসটা আমি করে দিই নাই, আমি তোমাকে জাস্ট কনসেপ্টটা বুঝাই দিছি, কারণ কনসেপ্টটা বুঝলে তুমি নিজেই করতে পারবা। আর তুমি যদি কনসেপ্টটা না বোঝো তাহলে তোমাকে সারা জীবন দেখতে হবে যে এই মা কে সলভ করে দিছে, আমাকে সেই অনুযায়ী সলভ করতে হবে, ঠিক আছে। আর পরীক্ষার খাতায় কিন্তু ভাইয়া তুমি কিন্তু কারোর থেকে সাহায্য পাবা না, তোমার নিজে করতে হবে। আর এই যে তোমাদের এইচএসসি 22-এর ব্যাচের পরেই কিন্তু আমাদের কি তোমাদের অ্যাডমিশন চলে আসবে। সো এখন থেকেই নিজেকে ওভাবে মানে প্রিপারেশন নাও। আর দেখো পিপিএস একাডেমির যে কোনো কোর্স কিনতে তুমি ভিজিট করবা গুগল ক্রোম, তারপরে তুমি গুগল ক্রোমে লিখে সার্চ দিবা rogansir.com, rogansir.com সার্চ দিলেই তুমি পেয়ে যাবা আমাদের সকল কোর্স। তোমরা এই ফিজিক্স, এই A+ 22 ব্যাচের A+ কনফার্ম ব্যাচ আছে, রোকন স্যারের নিজস্ব ব্যাচ আছে, এই ফিজিক্স আছে, ম্যাথ আছে, এবং রামিম স্যারের হচ্ছে কেমিস্ট্রি A+ কনফার্ম ব্যাচ আছে, সেখানে ভর্তি হতে পারো। অথবা তুমি সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো রোকন স্যার অ্যাপ, এবং তোমার যে কোনো প্রয়োজনে তুমি কল করতে পারো 01788663334, এই নাম্বারে কল করে তুমি যে কোনো কিছু আস্ক করতে পারো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।